দ্য স্মেল অফ বুকসে আজকে আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বন্দী। গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবার শুরু করা যাক। অনেকদিন পরে দেশে ফিরেছি, মাত্র দিন ৫-৬ জন্যে। বাড়িতে চাবি দেওয়া আছে আজ বছর খানিক। স্ত্রী পুত্র ঘাটশিলার বাড়িতে গিয়েছে অনেকদিন। বর্ষাকালে আর নিয়ে আসব না। বাজারে একটি লাইব্রেরি করেছে ছেলেরা, বিকেলে সেখানে তারা আমায় নিয়ে গেল। সেখানে বসে ওদের সঙ্গে গল্প করছি। এমন সময় বাইরে থেকে কে বললে, আপনাকে একজন ভদ্রলোক ডাকছেন। বাইরে এসে দেখি একটি যুবক বেঞ্চির উপর বসে আছে। আমায় দেখে জোড়হাত করে দাঁড়িয়ে উঠল। আমি বললাম, বসুন বসুন, নমস্কার। কোথা থেকে আসছেন? যুবকের বেশের দিকে চেয়ে আমার একটু অদ্ভুত লাগলো। লম্বা প্যান্ট ও হাফ শার্ট পরা, গলায় দুটো টাই একসঙ্গে বাঁধা, পায়ে দামি চামড়ার জুতো, তবে বর্ষার জলে কাদায় বিবর্ণ, চোখে চশমা, কবজিতে হাত ঘড়ি। আমায় যুক্ত করে নমস্কার করে বললে, চিনতে পারছেন না? আমি বললাম, না। কেন, সেই বাগেরহাটে? বাগেরহাটে ২ বছর আগে একটা সভায় গিয়েছিলাম বটে। কত লোকের সঙ্গেই তো সেখানে আলাপ হয়েছিল। তার মধ্যে কোনো একজনকে মনে করে রাখার মতো আশ্চর্য স্মৃতিশক্তি আমার নেই। তবুও মিথ্যে কথা বলতে হলো বাধ্য হয়ে। এত আশার দৃষ্টি যুবকের চোখে কেমন মায়া হলো। বললাম, ও, এবার মনে পড়েছে। না চিনতে পারার একটা যুক্তিসঙ্গত কারণ দেখাতে গিয়ে বললাম, আপনার চেহারা একটু খারাপ হয়ে গিয়েছে। এমন কেউ নেই যে ভাবে না তার স্বাস্থ্য বর্তমানে ভালো যাচ্ছে না। যুবকটি তখনই বললে, মাঝে মাঝে ম্যালেরিয়া হচ্ছে এদেশে এসে। ও, বড় মনের কষ্টে আছি। আচ্ছা, আপনার কাছে এলাম বলে একটু অপ্রতিভের হাসি হাসল। আমি চুপ করে বসে রইলাম, কোন দিকে ওর কথাবার্তার গতি বুঝতে না পেরে। ও আবার বললে, আপনি যদি একটু আর একবার লাজুক হাসি হেসে ও চুপ করল। আমি কিছু বুঝতে পারলাম না। কোন সাহায্যের ইঙ্গিত করছে বক্তা? আর্থিক সাহায্য নিশ্চয়ই নয়। বেশভূষা দেখেই সেটা বেশ বোঝা যাচ্ছে। অন্য কি ধরনের সাহায্য পেতে পারে খুলেও তো কিছু বলে না। বললাম, আপনি এখানে আছেন কোথায়? চালতাপোতা গ্রামে, বড় কষ্টে আছি। I am almost a prisoner in my own home. কেন কেন? পয়সা হাতে নেই, বুঝলেন না? একটুখানি রানাঘাটে যদি যেতে হয় তাও পরের হাত তোলা পয়সার ওপর ডিপেন্ড করতে হয়। I feel like a half-drowned man. কলকাতা তো বহুদূর, কে অত পয়সা ভাড়া দেবে? ও, আর কি বলি ও ছাড়া? ব্যাপারটা চারিপাশে এখনো বেশ ঘনীভূত কুয়াশা। কেনই বা নিজের বাড়িতে নিজে বন্দী? কেনই বা কোনো চেষ্টা করে না অর্থ উপার্জনের? বাধাই বা দিচ্ছে কে? ব্যক্তিগত সংবাদ বেশি জিজ্ঞাসা করার দরকারই বা কি আমার? তারপর ও আপনিই বললে, বড্ড কষ্ট হচ্ছে এখানে, কখনো পাড়াগাঁয়ে থাকিনি।
একটা মানুষ নেই যার সঙ্গে মিশি। আজ আপনি এসেছেন শুনে চালতাপোতা থেকে এখানে হেঁটে এলাম। হেঁটে এলেন? সে কি, খাঁটি 6 মাইল রাস্তা। আগে বেশি হবে, প্রায় 7 মাইল। তবে একটা সোজা রাস্তা আছে মেহেরপুর রেল ফটকের পাশ দিয়ে, মাঠের মাঝখান দিয়ে। এখন বর্ষায় সে পথে বেজায় কাদা। আপনার বড্ড কষ্ট হয়ে গিয়েছে। এ আর কিসের কষ্ট, আসল কষ্ট পাচ্ছি গায়ে বসে। একটা কালচার লোক নেই, না বোঝে সাহিত্য, না বোঝে কোনো কিছু। জানেন, পিকাসো বলে যে একজন শিল্পী আছে, তাই তারা কোনোদিন শোনেনি। দেখুন, সেটা অপরাধ নয়। আমাদের শিক্ষিত সমাজই বা কজন জানে পিকাসোর নাম। আচ্ছা যাই বলুন, আমার শিক্ষা একটু অন্যরকম। আমি ভালোবাসি কালচার, ভালোবাসি আর্ট। যখন ইউনিভার্সিটিতে এমএ পড়তাম, সে সময় একবার লাইব্রেরিয়ানের কাছে সেগান সম্বন্ধে বই চাইতেই তিনি একেবারে, আপনি এমএ পাস? যুবক পুনরায় অপ্রতিভের হাসি হেসে চুপ করলে একটুখানির জন্যে। বললে, পাশ করিনি, 1 বছর পড়েছিলাম। ওহ, 1939 to 1942। এই 3-4 বছর আমার জীবনের সর্বশ্রেষ্ঠ কটি বছর। এই বলে সে খানিকক্ষণ স্বপ্নাতুর আকুল দৃষ্টিতে জানালার বাইরে গিরিন ঘোষের ধানের আড়তের দিকে চেয়ে রইল। তারপরে বললে, জানেন, আমি ইংরেজি প্রবন্ধ লিখে স্টেটসম্যানে পাঠিয়েছিলাম, ফেরত পাঠিয়েছে, নেয় না। ইংরেজি কবিতাও লিখে থাকি, শুনবেন? হ্যাঁ, বেশ বেশ, শুনবো, বলুন না। আচ্ছা, একটু পরে বলবো। এখন এদের সামনে কি বলি বলুন? একখানা উপন্যাস লিখেছি, 2 ভলিউমে শেষ হয়েছে, প্রায় 900 পাতা। আপনাকে একদিন শোনাতে চাই। বেশ তো, একদিন নিয়ে আসুন না, তবে এই হপ্তার মধ্যে, নয়তো আবার চলে যাব। আচ্ছা, কালই নিয়ে আসবো। আর ছোট গল্প লিখেছি 4-5টা, সেগুলো যদি কোনো কাগজে বের করে দেন। আপনি পাঠিয়ে দিন কোনো ভালো মাসিক পত্রিকার ঠিকানায়, তাদের ভালো লাগে ঠিক ছাপবে। না, ওরা নেয় না। ভালো গল্প পাঠিয়ে দেখেছি, পড়েও দেখে না, ফেরত দেয়। সেই জন্যই তো আপনার কাছে আসা, যদি একটু সাহায্য করেন। আসল কথা কি জানেন, আই এম এ প্রিজনার ইন মাই ওন হোম। 2 টাকা চাই রানাঘাটে যাব বলে, তা বাড়িতে চাইলে কেউ দেবে না। আবার সেই কথা। এবার জিজ্ঞেস না করে পারলাম না, বললাম, বাড়িতে কে আছেন? সবাই আছেন, বাবা, মা। আচ্ছা, মা এখনো বেঁচে? আপন মা নয়। তাহলে আর ভাবনা ছিল কি বিমাতা? বাবা বুড়ো বয়সে বিমাতার বশ। আমি কেউ নই বলেই মনে হচ্ছে। বাড়ি থাকি, 2টো খেতে পাই, এই পর্যন্ত। 1 পয়সা হাত খরচ দেবে না। আই লাইক টু বাই বুকস, আই নিড এ নিউজ পেপার। এসব কোথা থেকে হয় বলুন? তাই তো। কি আর বলি, লোকটি আমাকে বড়ই বিপদে ফেলেছে দেখছি। সাংসারিক ব্যাপারের এসব কথা আমাকে শোনানোর কি দরকার? বলেই ফেললাম কথাটা শেষে। আচ্ছা, আপনার তো চাকরি করা উচিত ছিল। আরে, ওই যে বললাম, আই এম এ প্রিজনার ইন মাই ওন হোম। এই কথাটি বারবার বকে কেন? কে তোকে বেঁধে রেখেছে দড়ি দিয়ে বাপু? আর তাহলে তুমি এখানেই বা আসো কি করে? যাক, ওসব কথায় আমার কোনো দরকার নেই। চুপ করে রইলাম। হঠাৎ সে বললে, আমার ইংরেজি কবিতাটা শুনুন। বেশ বেশ, বলুন,
আনন্দের সঙ্গে শুনব। একটু বাইরের দিকে নির্জনে চলুন, এখানে আবার মেলা লোক রয়েছে, না থাকলেও জমে যাবে কবিতার আবৃত্তি শুনলে। লাইব্রেরির বাঁ দিকের মাঠের মধ্যেকার একটা কদবেল গাছ, তার পাশে বইচি ঝোপ, তার পাশে একটা ডোবা। এই নির্জন জায়গাটাতে বইচি ঝোপের আড়ালে সে আমায় নিয়ে গিয়ে হাত পা নেড়ে নেড়ে আবৃত্তি করতে আরম্ভ করল। ও মাই বিলাভেড ইংল্যান্ড, এই হলো তার কবিতার প্রথম লাইন। বেশ চমৎকার আবৃত্তি করতে পারে। ইংরেজি কবিতাটি ও মন্দ লেখেনি, তবে কি আর শেলি, শেক্সপিয়ার, কিটস কিংবা ব্রাউনিং এর মতো হবে ওর কবিতা? না তরু দত্ত বা রবীন্দ্রনাথের মতো হবে। একজন বাঙালি যুবকের সাধারণ বুদ্ধিবিদ্যার পক্ষে মন্দ শুধু নয়, ভালো। আমার সত্যি আশ্চর্য লাগলো, এর মধ্যে দেখছি জিনিস আছে। লাইব্রেরিতে স্কুলের ইংরেজি পড়ানোর মাস্টার ব্রজেনবাবু বসেছিলেন, তাকে ডেকে ওর আবৃত্তি শোনালাম। তিনি বললেন, বাহ বাহ, সত্যি খুব ভালো। তা আপনি কি করেন? আমি বলে দিলাম। তিনি কিছুই করেন না। দিন না আপনাদের স্কুলে একটা চাকরি। যুবকটিও হাত কচলে বিনীতভাবে বললে, দিন না, তাহলে তো খুব ভালো হয়। ব্রজেনবাবু অপ্রতিভভাবে বললেন, আমি আপনার মতো লোকের চাকরির কি ব্যবস্থা করব বলুন? হেডমাস্টারকে বরং বলুন, বেশ ইংরেজি জানেন আপনি। যুবক উৎফুল্ল মুখে বললে, কলেজে আমাদের ক্লাসে আমার নাম ছিল দি পোয়েট। শ্যামসুন্দর রায়কে চেনেন তো? চেনেন না? ও আমার ক্লাসমেট, ফিলোসফিতে অনার্স ছিল ওর। কলেজ লাইব্রেরিতে বসে দুজনে একসঙ্গে পড়াশোনা করতাম। বিলেত যাওয়ার কত শখ ছিল। ব্রিটিশ মিউজিয়ামে লাইব্রেরিতে বসে দুজনে এই রকম বই পড়ব কল্পনা করতাম। বললাম না যে আপনাকে, কলেজের দিনগুলো 1939 টু 1942 এই গিয়েছে বেস্ট ইয়ার্স অফ মাই লাইফ। আর সেসব দিন ফিরে পাবো না। আমি কৌতূহল অনুভব করছিলাম ওর কথায়। হাত পা নেড়ে নেড়ে বেশ কথা বলে, বলবার ক্ষমতা আছে। এসব অজ পাড়াগায়ে বসে ওই অতীত দিনের গল্পের সময় যে ছবিটি ওর মনে জাগে, ও তাতে সুখ পায়। সুতরাং বলতে ভালোবাসে সেসব গৌরব উজ্জ্বল দিনগুলির কথা। ওর জীবন ওর কাছে বড়, আমি তার কি বুঝি। আরও বুঝলাম বেচারি শ্রোতা পায় না। এসব কথা শোনাবার লোক এ অজ পাড়াগায়ে নেই। তাই বোধহয় আমায় খোঁজ করে বার করেছে। শুনিয়ে ওর সুখ যদি হয়, আমারও শুনতে আপত্তি কি? বললাম, আপনার বন্ধু শ্যামসুন্দর বাবু এখন কোথায়? ওর মুখখানা কালো হয়ে গেল, যেন কি যেন একটা ব্যথা পেয়েছে। কি একটা কথা খানিকক্ষণ ভাবল, তারপর আস্তে আস্তে বললে, সে এখন লন্ডনে থাকে। লন্ডনে কিছু পড়তে গিয়েছে। ইন্ডিয়া অফিসে চাকরি করে, আর সেই ব্রিটিশ মিউজিয়ামে লাইব্রেরিতে বসে পড়াশুনো করে। যা আমরা বসে কল্পনা করতাম তাই। আমার হলো না, ওর হলো। আর আমি এই পাড়াগায়ে বসে বসে। আমি একটু সান্ত্বনার সুরেই বললাম, কি আর করবেন বলুন, এমন কত হয়। হ্যাঁ হয় জানি, কিন্তু আবার সেই স্বপ্নাতুর দৃষ্টিতে বইচি ঝোপ আর ডোবার ওধারে দীর্ঘ টানা দূরবিস্তৃত আউশ ধানের মাঠে কচি কচি সবুজ ধানের জাওলার দিকে চেয়ে রইল। তারপরে আস্তে আস্তে বলতে লাগলো, জানেন,
ডেভনশায়ার ইজ দি ফেয়ারেস্ট কান্ট্রি ইন ইংল্যান্ড। লর্না ডুনের লেখক বলে গিয়েছে, ও ন্যারো লেন্স অফ ডেভন। কত জিনিস ঘটে গিয়েছে ডেভনশায়ারে। ডেন্সরা এসে ওর গ্রামগুলো পুড়িয়ে দিয়েছিল, স্প্যানিয়ার্ডরা ওর কোস্ট আক্রমণ করেছে, ইংল্যান্ডের সিভিল ওয়ারে ওখানকার লোক লড়েছে। সমস্ত ডেভনশায়ার এক সময় বনভূমি ছিল, হরিণ চড়ে বেড়াত। র্যালে, ড্রেক, হকিংস সব ডেভেনের লোক। বিরাট মালভূমি, বিরাট মুরল্যান্ড। বাল্যকাল থেকে কত স্বাদ ছিল সন্ধেবেলা মুরল্যান্ডে বেরিয়ে বেড়াবো, ক্রম লেক দেখব। লর্না ডুন পড়ে পাগল হয়েছিলাম কলেজে। ডুন কাউন্টি দেখব, ব্ল্যাকমুরের অমর কাহিনী, লিন্টন, লিনমাউথ, ইনফ্রাকুম্ব। এসব কতদিনের স্বপ্ন, হলো না। কোথায় ডেভনশায়ার লেনের সৌন্দর্য, কোথায় ডাটমুর, আর কোথায় পড়ে আছি চালতাপোতা গায়ে বাঁশবাগানে মশার কামড় খেয়ে। কি অদ্ভুত! শ্যামসুন্দর দিব্যি দেখছে, আমি শুয়ে ভাবি ও লন্ডনের রাস্তায় বেড়াচ্ছে, উইন্ডারমিয়ার দেখছে। আর আমি কি করছি ভেবে ভেবে মাথা গরম হয়ে যায়, রাত্রে ভালো ঘুম হয় না। কি হতে চলেছিলাম আর কি হলাম। জানেন, ইংল্যান্ডকে এত ভালোবাসি কেন জানি নে, ধনে মনে এত ভালোবাসি। কত স্বাদ ওখানে যাব, আমারই হলো না। কি বিপদ! ডোবার ধারে বইচি ঝোপের পাশে দাঁড়িয়ে এ উইন্ডারমারির হ্রদের ছবি দেখতে লাগলো। লোক জমে যাবে এখনই ওর উত্তেজিত কথাবার্তা শুনে। অবশ্য এখন এখানে কেউ নেই। ব্রুজেনবাবু আবৃত্তি শোনবার পর চলে গিয়েছেন। আমি আবার সান্ত্বনার সুরে বললাম, আপনার বয়স বেশি না? কত বেশি বয়সের লোক বিলেত যাচ্ছে। আমার এক বন্ধু এতকাল পরে এবার এক মাল জাহাজে ডানবার বন্দরে গেল। সে স্কুলে মাস্টারি চাকরি পেয়েছে, ভিক্টোরিয়া নায়াঞ্জা হ্রদের ধারে একটা ছোট্ট শহরে। অনেক ভারতীয় আছে তাদের স্কুলে। দেখুন তো মনের কত তেজ ও উৎসাহ। ভারত স্বাধীন হয়েছে, এখন ভারতের তরুণদের সামনে কত বিস্তৃততর ক্ষেত্র, কত কাজ, কত দিকে, কত দেশে কত ডাক পড়বে। আর্মিতে যান, নেভিতে যান, ডিপ্লোম্যাটিক সার্ভিসে ঢোকবার চেষ্টা করুন, ব্যবসা করুন, খবরের কাগজে লিখুন, বই লিখুন, বক্তৃতা করুন। আপনি এ বয়সে বসে থাকবেন নাকি? কিসের বলছেন বন্দি বন্দি? কিসের বন্দি আপনি? যুবক বসে বসে আমার কথা শুনলে, কোনো উত্তর দিল না। বিশেষ কোনো উৎসাহ পেয়েছে বলে আমার মনেও হলো না। একটু পরে সে আমায় বললে, আমার অবস্থা জানেন না, কি কষ্টে যে আছি তা আমি জানি। আই অ্যাম রিয়েলি এ প্রিজনার ইন মাই ওন হোম। মানে বাবা এ বয়সে আমার বিমাতার বাধ্য, তিনি সংসারে তবিল রাখেন বিমাতার কাছে। আমার একটা পয়সা নিতে হলেও বিমাতার কাছে চাইতে হবে। তিনি মুখ ভার করেন পয়সা চাইলেই, পারতপক্ষে দিতে চান না। বাবা চাকরির চেষ্টা করতে বলছেন, তাও তো কলকাতায় যাবার গাড়ি ভাড়া চাই। এই কাছে রানাঘাট যাওয়ার পয়সা পাওয়া যায় না, তা কলকাতার ভাড়া কে দিচ্ছে বলুন? এই পায়ে হেঁটে রোজ বিকেলে যতটা বেড়াই, কাজেই প্রিজনার ছাড়া আর কি বলুন। তাই তো দেখছি। তবে আপনি এভাবে বাড়ি বসে থাকলেও তো এই ব্যাপারের মীমাংসা হবে না। আপনাকে বাড়ি থেকে বেরুতে হবে, তা যতই দুঃসাধ্য হোক। আপনি কি বিয়ে করেছেন? যুবক ঈষৎ কুণ্ঠা ও লজ্জার সঙ্গে বলল, হ্যাঁ তা করেছি। ও, সমস্যা গুরুতর, তার কোনো সন্দেহ নেই। যতটা ভেবেছিলাম তার চেয়েও জটিল। স্ত্রী এবং সম্ভবত দুই একটি পুত্রকন্যা নিয়ে ইনি পিতার সংসারে বেকার অতিথি।
এই বর্তমান দুর্মূল্য বাজারে। যুবক যেন খানিকটা আপন মনেই বলতে লাগলো, কত আশা ছিল, এখনো সে আশা আমি ছাড়িনি। বিলেতে আমি যাবই। এই মূর্খ আনলেটার্ড পাড়াগায়ে আমি বেশি দিন পড়ে থাকতে পারবো না। একখানা ভালো বই কি কাগজ পাইনে পড়তে, অথচ এত পড়তে ভালোবাসি। শেলির একটা ভালো এডিশন কিনবো, বাবার কাছে টাকা চাইলে পাবো না, কেননা টাকা তার কন্ট্রোলের মধ্যে নেই। আর একটা কথা আপনাকে বলি। হ্যাঁ বলুন। আমি একখানা উপন্যাস লিখেছি, 2 ভলিউম, বড় উপন্যাস। আপনাকে একদিন শোনাবো। বেশ বেশ, যেদিন ইচ্ছা শোনাবেন। আপনার কবে সময় হবে? বিকেলে যে কোনো দিন আসতে পারেন। আপনি দেখে দেবেন উপন্যাসখানা, তারপর একজন পাবলিশার ঠিক করে দেবেন আমাকে। দেখি আপনার দয়ায় যদি এবার মুক্তি পাই বন্ধন থেকে। এবার তাহলে আমি বাঁচি, আমি বাঁচি, আমি বাঁচি। আমি মরে যাচ্ছি, আপনি জানেন না আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি, সে আপনি জানেন না। বেলা গিয়েছে, বইচি ঝোপে রাঙা রোদ এসে পড়েছে। লাইব্রেরি থেকে লোক চলে যাচ্ছে। পাড়াগাঁয়ের লাইব্রেরি কেরোসিন তেলের খরচ জোগাতে পারে না। বাদুর উড়ে যাচ্ছে বাঁওড়ের ওপার দিয়ে। এই সন্ধ্যায় আকাশের তলায় এই যুবকের মনের বেদনা আমাকে স্পর্শ করল। কিসের বাঁধনে এই লেখাপড়া জানা লোকটি পড়েছে তার খানিকটা আন্দাজ করতে পারলাম। একটি স্নেহময় পিতার বড় আদরের জ্যেষ্ঠ পুত্র। একদিন যার জন্মলগ্নে শুভ শঙ্খ বেজেছিল, একটি আনন্দমুখর গৃহস্থ বাটিতে আজ সেই পুত্র বড় হয়েছে, শিক্ষিত হয়েছে, বিবাহ করেছে। তবুও সেই পিতা আজ অসুখী কেন? সেই পুত্রই বা কেন সেই গৃহে নিজেকে বন্দী বলে মনে করছে আজ? প্রাচীন ন্যায়শাস্ত্রের লাজাবন্ধন ন্যায় কাকে বলে আজ ভালোভাবে বুঝলাম। যুবক বললে, তবে আজ আসি, সন্ধে হয়ে যাচ্ছে। আমার কি, আমি রাত হলেও অন্ধকারে যেতে পারি। যতক্ষণ বাইরে থাকি ততক্ষণই ভালো থাকি। না না, দেরি না করাই ভালো। চালতাপোতা গ্রামের রাস্তা বড় খারাপ। তাহলে উপন্যাসখানা কাল নিয়ে আসবো, দেখবেন একটু। ভালো উপন্যাস। চূর্ণী নদীর ধারে বেড়াচ্ছিলাম, একটা ডুমুর গাছের তলায় বসে বসে মনে কেমন একটা ভাব এসে গেল। কি চমৎকার যে লাগলো, যেন কোথায় এসেছি, কি সুন্দর পৃথিবী। অমনি এই উপন্যাসের প্লটটা মনে এসে, আচ্ছা আচ্ছা বুঝেছি, আসবেন কাল, নমস্কার। যুবক প্রতি নমস্কার করে ছন্ন ছাড়া হতভাগ্যের মতো শূন্য দৃষ্টি নিয়ে একবার চারিদিকে চাইলে। কি দেখলে চেয়ে জানি নে, সে এক অদ্ভুত দৃষ্টি। তারপর হন হন করে মাঠ পার হয়ে বড় রাস্তায় গিয়ে উঠে হেঁটে চালতাপোতার দিকে চলল। বড় মমতা হলো ওর ওপর। ওর মনে রস আছে, অনুভূতির যাওয়া আসা আছে। তা সত্ত্বেও ওর জীবন ব্যর্থ হয়ে যাচ্ছে ওর বাপের চোখের সামনে। ওর তরুণী স্ত্রী রয়েছে বাড়িতে, তবুও ঘরে ফিরতে ওর মনে আনন্দ নেই। এত কষ্ট করে 2 ভলিউম উপন্যাস লিখে কোন সার্থকতা আসবে ওর জীবনে? আমি জানি কোনো প্রকাশকই হঠাৎ তো ওর মতো অজানা লেখকের উপন্যাস ছাপাতে চাইবে না, ভালো হলেও না। ওর লেখক হওয়া আকাশ কুসুম, যেমন আকাশ কুসুম ওর বিলেতে যাওয়ার আশা ও আকাঙ্ক্ষা। লাইব্রেরিতে ফিরে গেলাম। সেখানে 2-1 তখনও বসেছিল। একজন বললে, পাগলটা চলে গেল? আচ্ছা ভেজর ভেজর শুরু করে দিয়েছিল আপনাকে নিয়ে সন্ধ্যের সময়। কে পাগল?
আরে ওর মাথায় গোলমাল, জানেন না? সেই জন্যই ওর বাবা ওকে কোথাও বেরোতে দেয় না। কেবল বলে বিলেত যাব, এখানে যাব, ওখানে যাব। সৎ মা বড় কড়া, ওকে ঠিক শাসনে রেখেছে। ওর নামই হলো পাগলা জ্যোতিষ, ভীষণ ছিটগ্রস্ত। ওর বাবা সেদিন বড় দুঃখ করছিলেন স্টেশন মাস্টারের কাছে। বলছিলেন এত আশা করে ছেলেকে লেখাপড়া শিখিয়েছিলেন, বিয়েও দিয়েছিলেন, ছেলেও বিয়ে পাস, অথচ সব বেকার। সত্যি তো, ছেলে হলো, সে ছেলে শিক্ষিত হলো, বিয়েও করলে। সে ছেলে ভাবুক কবি, মার্জিত রুচি, অনেক কিছু জানে, অনেক কিছুর খবর রাখে। তবে কি সব অভাবে সে সংসারের বোঝা হয়ে দাঁড়ালো আজ? এর উত্তর কে দেবে? কেন এমন হয় কি জানি। দ্য স্মেল অব বুকসে আজকে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বন্দী। গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসছি আগামী সপ্তাহে আরেকটি নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।